হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল ডেনমার্কে এসেছিলাম। আজ হচ্ছে আমাদের ডেনমার্ক ছেড়ে দেশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার পালা। চেক আউট টাইমও হয়ে গেছে। যদিও চেক আউট টাইম ছিল বেলা ১২টার সময়, কিন্তু আমরা হোটেলে বলে একটু এক্সট্রা টাকা দিয়ে টাইমটা বাড়িয়ে নিয়েছি। কারণ ফ্লাইট প্রায় সন্ধ্যে ৭টায়, আমরা ৪টে অবধি থেকে গেলাম। আর দেখুন বাইরে কি জানি কি হয়েছে, বাইকের পর বাইক, গাড়ির পর গাড়ি, শুধু পুলিশ যাচ্ছে এয়ারপোর্টে। জানি না কোনো মন্ত্রী যাচ্ছে কিনা। প্রায় ২.৫ মিনিট ধরে এই লম্বা গাড়ির র্যালি চলেছে এখান দিয়ে। যাই হোক, সব গোছগাছ হয়ে গেছে টুকটুক করে। এবার যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। প্লেনগুলো দেখে আর অপেক্ষা করা যাচ্ছে না। মনে হচ্ছে কখন গিয়ে আমাদের দেশের মাটিতে একটু পা দেব। চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে। আমাদের এই হোটেলটা এয়ারপোর্টের উপরেই ছিল, একটুখানি হাঁটলেই এয়ারপোর্ট। আর আমার এই এয়ারপোর্টের মেন অ্যাট্রাকশনই হচ্ছে যত দোকানপাট। অন্য কোনো দেশে আসলে আমি মৈনাক দুজনেই সুভিনিয়ার কালেক্ট করতে খুব ভালোবাসি। যদিও ডেনমার্ক আগে ঘোরা, ডেনমার্কে অনেক কিছু আমাদের বাড়িতে এমনিই রয়েছে, গিফটিংয়ের জন্য টুকটাক দেখছি আর কি। পছন্দ তো অনেক কিছুই হয়েছে, কিন্তু এখন কিনলেই মৈনাক আমাকে আর প্লেনে বোধহয় উঠতে দেবে না। অলরেডি ৬টা ট্রলি প্লাস পিঠে ৩টে কেবিন লাগেজ রয়েছে। আর যেহেতু ক্রিসমাসের আগে আগে সমস্ত এয়ারপোর্ট এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, মনও খারাপ লাগছে যে ক্রিসমাসের সময় এখানে থাকতে পারলাম না। আবার এক্সাইটেডও লাগছে, অনেক বছর পর কলকাতায় ক্রিসমাস দেখতে পাবো। চলে এসেছি চেক ইন কাউন্টারে। আর এসে এখানে দেখি কত ইন্ডিয়ান, সবাই দেশের উদ্দেশ্যে যাচ্ছে ছুটি কাটাতে। এই ডিসেম্বর মাসটায় তো একটা লম্বা ছুটি থাকে, আর সামার ভ্যাকেশানে। কিন্তু যারা এসব দেশে থাকে, সামার ভ্যাকেশানে গিয়ে কাটানোটা খুব কঠিন হয়ে পড়ে। তাই শীতটাই বেশি বেছে নেয় সবাই। তাই এই সময় টিকিট প্রাইস থাকে তেমন হাই। সিকিউরিটি চেক ইন করে এবার যাচ্ছি গেটের দিকে। আর যাওয়ার সময় তো এই ডিউটি ফ্রি দোকানগুলো একটু ঘুরে দেখবই। তারপরে দেখছি বাইরের থেকে এখানে চকলেট, কসমেটিক্স এগুলোর দাম অনেক কম। আমরা সুইডেনে যেসব টাকা দিয়ে কিনতাম, এখানে দাম বেশ কম। তাই এখন মনে হচ্ছে এই কসমেটিক্স যেগুলো ওখান থেকে কিনেছিলাম, তার থেকে এয়ারপোর্ট থেকে কিনলে অনেক সস্তায় পেতাম। তো যাই হোক, সমস্ত কাজ সেরে যাচ্ছি এবার গেটের দিকে। অলরেডি প্লেনটা কিন্তু প্রায় ৪৫ মিনিট লেট। ডেনমার্ক থেকে সোজা দিল্লি, দিল্লি থেকে কলকাতা। প্লেনের টাইম হচ্ছে ৮.৫ ঘন্টা, মানে ৮.৫ ঘন্টায় দিল্লি গিয়ে পৌঁছাবে ডেনমার্ক থেকে। হিসাব মতো সময় কিন্তু সেমই লাগে আমরা যখন কাতার হয়ে বা দুবাই হয়ে যাই। এখান থেকে কাতার বা দুবাই ৬ ঘন্টা মতো লাগে, আবার ওখান থেকে ৫ ঘন্টা। প্লেনের গায়ে দেশের ফ্ল্যাগ আর এখানে সবাইকে শাড়ি পরতে দেখে এবার মনে হচ্ছে সত্যিই দেশে যাচ্ছি। আর এই জায়গাটা তো প্রচুর ইন্ডিয়ান, বেশিরভাগই ইন্ডিয়ান। কয়েকজন বিদেশি আছে, তারা আবার যাচ্ছে দিল্লি ঘুরতে। যাই হোক, প্রায় ১ ঘন্টা লেট প্লেন। ফাইনালি সময় প্লেনে ওঠার। খুব টেনশনও হচ্ছে, কারণ প্লেনে তো একটা ফোবিয়া আছে জানেনই সবাই। তার মধ্যে এয়ার ইন্ডিয়া নিয়ে তো প্রচুর কমপ্লেন পেয়েছি, তাই আরও ভয়, সেফলি ল্যান্ড করতে পারলে হয়। বিমানের যা যা প্রয়োজনীয় জিনিস সব ব্যাগ থেকে বার করে ব্যাগটা এবার উপরে তুলে দেবো। উপরে জায়গাটাও বেশ কম। এখন এপিইউ চলছে, অক্সিলারি পাওয়ার ইউনিট। মেন ইউনিটটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। বইটা দাও। মানে অনেকটা মেন পাওয়ার কাট হয়ে যাওয়ার পরে জেনারেটর চালানো যেটাকে বলে, সেই অবস্থা এখন প্লেনটা। ভেতরে লাইট অফ হয়ে গেছে। ল্যান্ড করতে পারবো তো? সবাইকে বলে দিলাম যদি ল্যান্ড না করতে পারি আমাদের স্মৃতি হিসেবে রেখে দেবেন। সিচুয়েশনটাকে বলে মেন পাওয়ার কাট হয়ে যাওয়ার একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে। সবাইকে বলে কি আমরা যদি ল্যান্ড না করি, এই যে অন্ধকার এয়ার ইন্ডিয়া, যেখানে অক্সিলারি পাওয়ার ইউনিট চলছে, আবার এসছে। যদি ল্যান্ড না করে ঠিকঠাক করে আমাদের ছবিগুলো দেখে আমাদের স্মৃতি রোমন্থন করবে। হ্যাঁ, তাই আগে থেকে বলে দিলাম, এই জীবনে প্রথম আর এই জীবনে শেষ। না, প্রথম নয়, আগে এয়ার ইন্ডিয়া চেয়েছো। আমি তো না, এয়ার ইন্ডিয়া স্টকহোম থেকে প্রথম না। প্রচুর অবস্থা। এয়ার ইন্ডিয়ার মেন পাওয়ার বন্ধ হয়ে গেছে, অক্সিলারি পাওয়ার ইউনিটে চলেছে কিছুক্ষণ। অন্ধকারে দেখালাম সবাইকে। এখন আবার মেনটা চলছে না, মেন চলছে না, এখন ওই সেকেন্ডারি পাওয়ার আসছে, সেটা তো তোলা একটু দেখালে একটু পরে। অলরেডি ফ্লাইটটা লেট। এয়ার ইন্ডিয়ার রিভিউ আমি বলবো, ডু ইট। যেমন জোড়াতাপ্তি চলছে, অবশ্য একটু সুযোগ পাওয়া উচিত টাটা। আমার ব্যক্তিগত অভিমত, টাটার একটু সুযোগ পাওয়া উচিত। কিন্তু বলবো আমি রিভিউটা বেশ ভালো হবে, যতটা
বহুল করা যায়, করার চেষ্টা করব, করে আমি বলবো। কিন্তু তার জন্য আমাকে দিল্লিতে ল্যান্ড করতে হবে। সেই ল্যান্ড না করলে আমাদের ছবিগুলোই স্মৃতি। এই যে বিমানকেও দেখে রাখো তোমরা, রং করছে, ছবিগুলোই স্মৃতি। হ্যাঁ, মেশিনগুলো চলছে না কিন্তু, এটা দেখি দাও, এটা উল্টো করে দেখি দাও। কি মেশিন? ও না, চলছে চলছে, এখন চলছে, এখন চলছে। ঠিক আছে। এত এয়ারলাইনে ফ্লাই করেছি, এইরকম অবস্থা সত্যি পাইনি। সিট ভাঙা ছিল, আমাদের উইন্ডোর সুইচটা ভাঙা ছিল, মৈনাকের তো অনেকক্ষণ ধরে টিভিই চলছিল না। এগুলো তো নয় বাদই দিন, সব থেকে বড় সমস্যা কী ছিল জানেন? এয়ার ইন্ডিয়াতে আগে থেকে সিট সিলেক্ট করা যায়, আমরা তো সেটা করেছি, কিন্তু তা সত্ত্বেও ওরা সমস্ত সিট চেঞ্জ করে দিয়েছে, দিয়ে সব বাচ্চাগুলো, মানে বাচ্চা নিয়ে যারা ফ্যামিলি তাদের এক জায়গায় বসিয়েছে। এবার নিউবর্ন বাচ্চা থেকে আরম্ভ করে একটু বড় বয়সী বাচ্চাও রয়েছে। একটা বাচ্চা কাঁদলে সমস্ত বাচ্চা একসাথে কেঁদে উঠছে। সারা রাত কিছু বাচ্চা ননস্টপ কেঁদে গেছে। তার জন্য যারা ঘুমাচ্ছে যেসব বাচ্চা, তাদের ভীষণ সমস্যা হয়েছে। মিভান তো সারা রাত জেগে, আমরা তো বাদই দিন, আমরা না ঘুমালেও চলবে, মিভানের তো একটু ঘুমের প্রয়োজন ছিল। এয়ার ইন্ডিয়া এই জিনিসটা ইচ্ছা করেই করেছে, সবার সিট ক্যান্সেল করে সমস্ত বাচ্চাগুলোকে এক জায়গায় দিয়েছে। এই যে এদিকে সিটের হ্যান্ডেলটা ভাঙা, আবার মৈনাকের রিমোটের সুইচই উপড়ে গেছে। যাই হোক, এখন তো টাটা নিয়েছে, দেখা যাক প্লেনগুলোকে রিপেয়ার করে নতুন কিছু করে করতে পারে কিনা। অবশেষে দুগ্গা দুগ্গা বলে ডেনমার্ক ছেড়ে রওনা দিল আমাদের দেশের পথে। একদম আমাদের দেশের মাটিতে গিয়ে সোজা ল্যান্ড করবে। এই অনুভূতিটা ঠিক মুখে বলে বোঝানো যাবে না। ও আমার শাহরুখ আছে প্লেনে, তাই আমার সময়টা পেয়ে নিতে হবে 4 ঘন্টা। এই যাওয়ার আর কি যাই, ঠিক আছে, মাফ কিয়া, ঠিক আছে, এয়ার ইন্ডিয়ার যত গাফিলতি মাফ কিয়া। মিভানকে দিয়ে গেছে ডিনার প্রায় রাত্রি 10:30টার সময়, তাও অনেক ঝামেলাঝাটি করে। প্লেন তো অলরেডি লেট, আমরা তো বুঝতে পারিনি, তাহলে আগে থেকে একটু খাবার ক্যারি করে উঠতাম। প্লেনে ওঠার পর আগে ড্রিঙ্ক সার্ভ করছে বড়দের, মানে অ্যালকোহল। তখন প্রায় 9:30 বাজে, কিন্তু এত বাচ্চা প্লেনে অভুক্ত রয়েছে, আগে তো বাচ্চাদের খাবারগুলো দিয়ে দেওয়া উচিত ছিল। বাচ্চাগুলো কান্নাকাটি করছে খিদেতে। তারপর মৈনাক গিয়ে কিছু এয়ার হোস্টেসকে বলাতে তারা দিয়ে গেছে। আমাদের খাবার পেতে পেতে বেশ লেট হয়েছিল, কিন্তু খাবারগুলো বেশ টেস্টি ছিল। চানা চাট, ভাত, চিকেন, ব্রেড, তরকার ডাল, মুজ। আমি এদিকে সিনেমা দেখছি, আর পাশে দেখুন মিভান এখনও জেগে আছে, বেচারা সারা রাত ঘুমাতে পারেনি। আমাদের ওই আশপাশটায় যারাই ছিল তারা কেউ ঘুমাতে পারেনি, কারণ বাচ্চাগুলোকে সবাইকে এক জায়গায় দেওয়ার কোনো মানেই ছিল না। আজ পরের দিন সকাল, এত কিছু গন্ডগোলের মধ্যে একটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে, 8.5 ঘন্টার ফ্লাইটটা 6.5 ঘন্টায় ল্যান্ড করে দিয়েছে। দিল্লি এয়ারপোর্টটা একটু বেশি ঘোরার সুযোগ পাবো। আর আমি সারা রাত ধরে খালি সিনেমাই দেখে গেছি। মিভান একটুখানি ঘুমিয়েছে 1 ঘন্টা 45 মিনিটের জন্য, মৈনাকও তাই। এই হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট থাকার সুবিধা, বুঝেছো? খুব তো লাফাচ্ছিলে যে আমাকে লাইন দিতে হচ্ছে না, এবার মজা নাও, ফিল আপ করো ফর্ম, ভালো হয়েছে, আমায় করতে হবে না। সুইডিশ পাসপোর্ট হওয়ার পর থেকে ইমিগ্রেশনের সময় আমাকে বিশাল লম্বা লাইন দিতে হয়, আর মৈনাক আর মিমানের যেহেতু সুইডিশ পাসপোর্ট, ওদের একটা ছোট্ট লাইনে চলে যেতে হয়। এই জন্য মৈনাক আমার খুব লেগ পুল করে যে আমাকে লম্বা লাইনে দাঁড়াতে হয়। আর এই যে এখন ফর্মটা দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করতে মৈনাক খুব বিরক্ত প্রকাশ করে, তাই জন্য ওর লেগ পুল করছি আর কি। 7:35 हुए हैं। बाहर का तापमान 8 डिग्री सेल्सियस है। सभी अतिथियों से निवेदन है कि सीट बेल्ट संकेत बंद किए जाने तक कृपया अपनी निर्धारित सीट पर ही बैठे रहें और ऊपर बने सामान कक्ष न खोलें। सामान कक्ष खोलते समय सावधानी बरतें। कृपया अपने सामने बैठे अतिथियों को पहले उतरने दें। जिन अतिथियों ने व्हीलचेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। अन्य अतिथियों के उतरने के बाद हमारी टीम तुरंत आपकी सहायता करेगी। अब आप मोबाइल फोन का प्रयोग कर सकते हैं। आप इस उड़ान के महाराजा पॉइंट्स अर्जित कर उन्हें रिवॉर्ड फ्लाइट्स और कैबिन अपग्रेड के लिए इस्तेमाल कर सकते हैं। नामांकन के लिए हमारी वेबसाइट या ऐप पर जाएं। हमारे साथ यात्रा करने के लिए आप सभी का धन्यवाद। फिर मिलने की उम्मीद करते हुए अब हम आपसे विदा लेते हैं। एकदम ही फिर मिलने की कोई उम्मीद ही नहीं है। वो আছে তো ফেরার সময়, তাই লাস্ট। ল্যান্ড করে গেছি দিল্লিতে।
এখানে আবার আর এক ঝামেলা, সমস্ত লাগেজ যা যা চেক ইন হয়েছিল সেগুলো আবার কালেক্ট করতে হবে, কালেক্ট করে আবার জমা দিতে হবে। এরকম কিন্তু করোনার সময় যখন ট্রাভেল করেছিলাম দিল্লি দিয়ে তখনও সমস্যাটা ফেস করেছিলাম। আর এখানে নেমে দেখি কি সাংঘাতিক গরম। ওখানে ঠান্ডা থাকার জন্য আমরা তো সব সোয়েটার, কোট, জ্যাকেট সব কিছু ক্যারি করেছি। আর নেমে গরমে পুরো পাগল পাগল লাগছে। আর হাতে এত জিনিস, তার মধ্যে এই এক্সট্রা জ্যাকেটগুলো। এই ঠান্ডার দেশ থেকে গরমের দেশে আসলে এই এক সমস্যা। ট্রাভেল করার সময় মোটা জিনিস পরে আসতে হয়, আর এখানে এসে তেমন গরম। এই জায়গাটা হবে সমস্ত ইমিগ্রেশন। মৈনাকের ফাঁকা লাইন আর আমার এই যে লম্বা লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করতে হবে। এই যে এই জায়গাটা দেখছেন, এইখানে মৈনাকের ইমিগ্রেশন হবে, মানে যারা ইউরোপিয়ান সিটিজেন বা আদার কোনো দেশের সিটিজেন। এই দেশের মাটিতে নেমে যখন দেশের মানুষগুলোকে দেখি, তখন অচেনা মানুষগুলোকেও যেন কত নিজের, কত আপন মনে হয়। মনে হয় যেন এই তো আমার জায়গাতেই এসেছি, সবাই আমার চেনা। এই অচেনা মানুষগুলোর সাথেই কত গল্প, কত সময় কাটানো এয়ারপোর্টেই কত চেনা জানা হয়ে যায়, যেগুলো ওইসব দেশে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। কারণ আগেই বলেছি সুইডিশরা ভীষণ ইন্ট্রোভার্ট, কথা খুব কম বলে। এই ফুড কোর্ট এসেছি বিভানকে কিছু খাওয়াবো বলে। আমার খুব ইচ্ছা ছিল দিল্লিতে এসে ছোলে ভাটুরে খাবো, কিন্তু এক প্লেট ছোলে ভাটুরের দাম দেখি 650 টাকা। সেই দাম দেখে খাওয়ার শখ মিটে গেছে। বিভানকে একটা ধোসা খাইয়ে দিয়েছি। আমরা প্লেনে যা দেবে ওই খেয়ে নেব। অবশেষে বহু প্রতীক্ষার অবসান। কলকাতার উদ্দেশ্যে রওনা। ফ্লাইটের টাইম হয়ে গেছে। এই ফ্লাইটটা মোটামুটি টাইমেই ছিল। আর সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে, এবছর একদম সেভাবে টার্বুলেন্স পাইনি। একবার দুবার পেয়েছি, কিন্তু পুরো জার্নিটাই খুব স্মুথ ছিল। এই প্লেনটায় আবার আর এক সমস্যা, কেবিন লাগেজ সঙ্গে রাখতে দেবে না। বলে ওটাও চেক ইন লাগেজের সঙ্গে দিয়ে দিন, আমাদের ফ্লাইটের ভেতরে কেবিন লাগেজ রাখার জায়গা নেই। ভাবুন, চিন্তা করতে পারবেন না, অনেকে কোলে নিয়ে বসে আছে কেবিন লাগেজ। ল্যাপটপ ব্যাগগুলো চেক ইন লাগেজে দিয়ে দেওয়া যায়? তো বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রচন্ড টায়ার্ড, কারণ অনেক কিছু বলো যে বলা আমি ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক আমরা আজকে। না না, ব্যাপারটা তা না, অনেক কিছুই আছে, বেশ ডিটেলসেই বলবো। আরে আমি পুরো ব্ল্যাঙ্ক এই কারণে যে আমি তো প্রায় অলমোস্ট 5-6 বছর পরে এয়ার ইন্ডিয়া চললাম। মানে তখন এইরকম অবস্থা ছিল না, এখন মানে প্যাথেটিক অবস্থা, প্যাথেটিক। ইন্টারন্যাশনালের রুটগুলো মানে আমি শুনতাম যে এয়ার ইন্ডিয়া খুব ডিগ্রেড করে গেছে। আর কিছুদিন আগে মানে আজকে ওখানে একজন ভদ্রমহিলা বসে আছেন, তো এয়ার হোস্টেসে বলছেন যে আপনার কেবিন লাগেজটা দিন। বলছে আগের বার তো ভেঙে দিয়েছিলেন, এবার গোটা দেবেন তো। মানে প্রত্যেকবারই ওরা দিল্লি থেকে কেবিন লাগেজগুলো নিয়ে নেয় নিচে। এখানেও লাঞ্চটা বেশ ভালোই ছিল। চিকেন বিরিয়ানি, চানা চাট, ফ্রুটস, ব্রেড, তারপর একটা স্ট্রবেরি কেক, বাটার। এই জার্নিটা মাত্র 2.5 ঘন্টার জার্নি, তো খেতে খেতেই মোটামুটি আমাদের ল্যান্ডিং টাইম হয়ে গেছে। ও আবার দেখছি বিরিয়ানির সাথে দই, রাজমা এগুলোও দিয়েছিল। দই যদিও খাই না আমরা, প্যাকেটগুলো ব্যাগে ভরে নিয়ে চলে আসি। অবশেষে জানলা দিয়ে দেখা যাচ্ছে আমার শহর কলকাতা। এই কটা দিন সমস্ত ডিপ্রেশন সব কিছু ভুলে একদম মন খুলে আনন্দ করতে চাই। এই কটা দিনেই সমস্ত স্মৃতি আমাদের বাকি 1.5 বছরের বেঁচে থাকার রসদ। নিজেদের মানুষদের ছেড়ে দূরে থাকার যন্ত্রণাটা যারা থাকে তারাই বোঝে। হ্যাঁ, অনেকেই বলেন যে কেন দূরে থাকি, আর তো অনেকই কারণ, সে নয় পরে কোনোদিন গল্প করা যাবে। কিন্তু হ্যাঁ, যখন এই দৌড় করে করে ক্লান্ত হয়ে যাব, তখনই আমার শহরেই আবার ফিরে আসব। প্লেন থেকে নেমেই বাসটায় করে গেটের কাছে নিয়ে যাবে, আবার লাগেজ কালেক্ট করো। এখন লাগেজ কালেক্ট করতেও ভয় করে জানেন। সেই যে কাতারে লাগেজ হারিয়ে গেছিলো, মনে হয় যদি আবার এরকম হয়। এই আসবো আসবো এটাই মজা। এলেই যে হুশ করে কি করে সময় চলে যায়, একটা একটা করে তখন দিন গুনতে থাকি, আবার ফিরে যেতে হবে। 10-12টা দিন কেটে গেলেই যেন মনের মধ্যে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে যে এই দিনটা এলো বলে, সেই আতঙ্কের দিন আবার যখন সুইডেন ফেরত যেতে হবে। বিভান কলকাতা আসতে ভীষণ ভালোবাসে। ও গত বছর যখন কলকাতায় এসেছিল তখন তো মোটামুটি বড় হয়ে গেছে, সব স্মৃতি ওর কাছে পুরো স্পষ্ট।
আর তার আগে যখন এসছিল তখন একদম ছোট্ট 3 বছর বয়স ছিল, তাই তখন অত সেন্সও ছিল না, অত স্মৃতিও ছিল না। তাই গত বছরের পর ও সমানে বলে গেছে আমি কলকাতা যাব, কলকাতা যাব। ওর জন্যই আরও তড়িঘড়ি টিকিট কেটে কলকাতা আসা। যতই ছোটবেলা থেকে বিদেশে মানুষ হোক না কেন, নিজের দেশের গন্ধ কিন্তু সবাই ঠিক বুঝতে পারে বলুন। গাড়ি চলে এসেছে। এয়ারপোর্টে আর কাউকে ডাকিনি, কারণ আমাদের এত লাগেজ হয়েছিল গাড়িতে আর জায়গা হতো না। এবার সোজা গাড়ি করে নাকতলা। নাকতলা মানে আমার শ্বশুর বাড়ি। আজকে নাকতলায় থাকবো, কালকে আবার যাব বাপের বাড়িতে। ওই দেখুন একটা গাড়িতে মৈনাক। যেহেতু আমাদের অনেকগুলো লাগেজ ছিল, একটা গাড়িতে তো ধরেনি, দুটো গাড়ি। একটা গাড়িতে আমি আর মিভান উঠেছি, আর একটা গাড়িতে মৈনাক উঠেছে। আর এয়ারপোর্ট থেকে নাকতলাটা বেশ খানিকটা দূরেই আছে, আমাদের খড়দার বাড়িটা একটু কাছে। তাই দেখুন পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যাই হয়ে গেল। বেশ সূর্যের আলোয় আলোয় বেরিয়েছিলাম। চলে এসেছি শ্বশুরবাড়ির গেটের সামনে। মৈনাক অ্যাজ ইউজুয়াল সবার সাথে গল্পে মেতে গেছে। পাড়ায় সবাই চেনা, দরজার সামনেই মোটামুটি সবার সাথে দেখা হয়ে যাচ্ছে। চলুন ভিতরে যাই এবার, তারপর গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। মিভান এসেই ওর সবচেয়ে পছন্দের দুটি মানুষ, আমার ননদ আর পুচকিটা তার মেয়ে, ওর বিছানায় গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বাচ্চাটা 9 দিন ধরে হসপিটালে ভর্তি ছিল। যখন দেশে গেছি এই সময় তখন ওর হাই ফিভার। আবার যায় আবার যায় আবার, এই বনুইল গেট হার্ট বিমান আবার যায়। ওকে, আমি তাহলে আই এম স্লিপিং উইথ বনু, ইউ স্লিপ উইথ পিপি, ওকে? আজ হচ্ছে পরের দিন সকাল। আজকে আমি খড়দা চলে যাব, কারণ আমার ভাইয়ের বিয়ে আছে বলেছিলাম। ওর আজকে আইবুড়ো ভাত খাওয়ানো। আর ননদের মেয়েকে দেখেই তো বুঝতে পারছেন ও খুব অসুস্থ। 4 দিন ধরে হাই ফিভার, তারপর ইনফেকশন নিয়ে হসপিটালে ভর্তি ছিল প্রায় 9 দিন ধরে। সে এক সাংঘাতিক সময় গেছে। ওই সময়টা আমরা কোথাও যেতে পারিনি। প্রায় 10 দিন শুদ্ধ ঘরে বসে আছি। বেচারা একটা ছোট্ট মানুষ হসপিটালে ভর্তি। আগের বার এসে তোর মেয়েটাকে দেখলাম, এবার তো আর তোর মেয়েকে দেখছি না। কোথায় গেল তোর মেয়েটা? এই লজ্জা পাচ্ছিস কেন? তোর মেয়েটা কই? শুয়ে আছে? যা, স্কুল যায়নি কেন? তোর মেয়েরা কি কি করছে? প্যান্ট প্যান্ট খুলে গেছে? কি বলছে? প্যান্ট খুলে গেছে? কার? মেয়ের প্যান্ট খুলে গেছে? যা, নতুন প্যান্ট কিনে দিলি না একটু? বাবারে, কি সাংঘাতিক কাণ্ড। দেশে এসেছি আর কমলা মাসির হাতে লুচি খেয়ে যাব না তা তো হয় না। সকালবেলা উঠে কমলা মাসি লুচি বানাতে বসে গেছে। আগের বার কমলা মাসিকে দেখানো হয়নি খুব একটা ভিডিওতে, তাই ভাবলাম না আজ প্রথম দিনই কমলা মাসিকে দেখাই, কারণ আপনারা প্রচুর কমলা মাসির এই লুচির গল্প শুনেছেন। শীতের সকালে আজকে ব্রেকফাস্ট গরম গরম লুচি আর চানা মশলা। দেশে বসে এই খাবার যে কি আনন্দ সে কি আর বলি। হ্যাঁ, ওখানেও হাতের সামনে সব রেডিমেড পেয়ে যাও, এখানেও হাতের সামনে সব রেডিমেড পেয়ে যাও, তোমারই তো জীবন বলো। হ্যাঁ, কি খুশি। জানলা দিয়ে বাইরেটা একটু দেখাই। অবশ্য দেখানো মানে পিছনে পোড়া বাড়ি ছাড়া কিছু নেই। বাড়িটা কেউ থাকে না এখন আর। এই যে পিছনে যে পোড়ো বাড়িটা, আরে ওই তো নিচের পোড়ো বাড়িটা যেটা। হ্যাঁ, মৈনাকের বাড়ির পিছনেই যে ছোট্ট একতলা পুরো বাড়ির মতো একটা বাড়ি রয়েছে না, ওই বাড়িটা জোড়া খুন হয়েছিল। তারপর থেকে বাড়িটা প্রায় পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। নাকতলায় আমার থাকতে ভীষণ ভালো লাগে। এই যে আড্ডার পরিবেশ, সকাল থেকে দরজার সামনে বেরোলেই সবার সাথে দেখা হয়। পাশেই দোলা কাকিমার দোকান, সবাই এসে চা খেতে একসাথে আড্ডা মারে। ওই যে মৈনাক চা খেতে চলে এসছে লুচি খেয়েই, আমিও তাই টুক করে চলে এলাম।
কাকিমার সাথে দেখা করব বলে। কাকিমার দোকানে চা ১ কাপ খাই মুই না, প্রতিদিনের ওর রুটিন। সেই আমার বিয়ের পর থেকে দেখছি। যাই হোক, আজকে এই দোলা কাকিমার দোকানে এসেই ব্লগটা শেষ করছি। আবার কলকাতার নতুন একটা ভিডিও নিয়ে খুব জলদি দেখা হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।